স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। দেখো, আচ্ছা দেখো আমরা ভেরিয়েশন প্রিন্সিপালটাকে করছিলাম, তাই তো? ওটা কি মানে আমি কি মানে ওই অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স তার লেকচার হিসেবেই মনে হয় করছিলাম, তাই তো? নাকি? হ্যাঁ স্যার। তো দেখো, আগের দিনে যে অ্যাপ্রক্সিমেট মেথড নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল, তাতে তো এরকম জায়গা থেকে আমরা স্টার্ট করেছিলাম যে মানে কোয়ান্টাম মেকানিক্স কমপ্লিট, মানে কোয়ান্টাম মেকানিক্সকে ইউজ করে তুমি যে কোনো প্রবলেম সলভ করতে পারো, কিন্তু যখন কোনো রিয়েলিস্টিক প্রবলেম তুমি কনসিডার করবে, সেটা ফিজিক্যাল বা কেমিক্যাল যাই প্রবলেম হোক না কেন, বা বায়োলজিক্যাল যে কোনো প্রবলেমই হোক না কেন, দেখা যাবে যে এই গভর্নিং যে ইকুয়েশনগুলো অর্থাৎ স্ক্রোডিঞ্জার ইকুয়েশনগুলো এতটাই কমপ্লিকেটেড হয়ে যাবে যে তোমার পক্ষে ওই মানে এক্সাক্ট সলিউশনটা সম্ভব হবে না। মানে এটা মানে প্রায় ইম্পসিবল হয়ে যাবে। ইন দ্যাট কেস তোমাকে যেটা করতে হবে বলেছিলাম, কিছু অ্যাপ্রক্সিমেট মেথডস ব্যবহার করতে হবে। সেই অ্যাপ্রক্সিমেট মেথডসগুলোর মধ্যে তোমার ভেরিয়েশন প্রিন্সিপাল, পারটারবেশন থিওরি, এইসব প্রিন্সিপালসগুলো তোমার আছে আর কি। আমরা সেই ভেরিয়েশন প্রিন্সিপাল নিয়ে কথাবার্তা বলেছিলাম। আচ্ছা, এবারে আমরা আগের দিনে যে জায়গাটা মূলত আলোচনা করেছিলাম, হোয়াট উই হ্যাভ ডিসকাসড ইন দ্য লাস্ট লেকচার, সেখানে আমরা মূলত যে জায়গা নিয়ে কথাবার্তা বলেছি সেটা হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেট মেথডস নিয়ে কিছুটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছিল। মেথডস ইন কোয়ান্টাম মেকানিক্স, সেইখান থেকে আমরা মূলত ভেরিয়েশন প্রিন্সিপালটা এসেছিলাম। আচ্ছা, ভেরিয়েশন প্রিন্সিপালের মধ্যে জাস্ট র্যালের ভেরিয়েশন প্রিন্সিপাল যেটা, র্যালের ভেরিয়েশন প্রিন্সিপাল নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আচ্ছা, র্যালের ভেরিয়েশন প্রিন্সিপালে যেটা বলেছিল যে এনার্জি ফাংশনালটা এইটা গেটার ইকুয়াল টু, মানে আচ্ছা সরি, তার আগে এনার্জি ফাংশনালটা কি একটুখানি বলে নিই। এনার্জি ফাংশনালটা তোমাকে একটা ট্রায়াল ফাংশন প্রথমে ভাবতে হয়, একটা গেস্ট ফাংশন। আর যে প্রবলেমটা তুমি ডিল করছো তার এক্সাক্ট হ্যামিল্টনিয়ান তোমার জানা আছে, হচ্ছে গেস্ট ফাংশন দিয়ে তুমি অ্যাভারেজ এনার্জিটাকে ক্যালকুলেট করলে এটা হলো এনার্জি ফাংশনাল। এটা ফাংশনাল কেন? এটা ফাংশন অফ এ ফাংশন, মানে ইটা হচ্ছে ফাই এর ফাংশন, ফাই আবার ধরো পজিশনের ফাংশন। তাহলে এটা যে ফাংশন অফ এ ফাংশন, সেখানে বলা হচ্ছে এনার্জি ফাংশনাল বা ভেরিয়েশনের ইন্টিগ্রালটা এটা গেটার ইকুয়াল টু দ্য এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জি হয়। এটা হচ্ছে তোমার র্যালের ভেরিয়েশন প্রিন্সিপাল, এটা আমাদের বলা হয়েছিল। আচ্ছা, এর স্টেটমেন্টটা বলার পরে এর প্রুফ বলা হয়েছিল, প্রুফ অফ র্যালের ভেরিয়েশন প্রিন্সিপাল। একজন আসছে, একটু জয়েন করিনি। হ্যাঁ, র্যালের ভেরিয়েশন প্রিন্সিপালের প্রুফটাকে বলা হয়েছিল। আচ্ছা, এবার আমি কতগুলো অ্যাপ্লিকেশনস করেছিলাম, কতগুলো অ্যাপ্লিকেশনস করেছিলাম এই র্যালের ভেরিয়েশন প্রিন্সিপালে। আচ্ছা, অ্যাপ্লিকেশনগুলো আমি দু একটা কোর্সে দিয়েছিলাম, দু একটা তোমাদের করতে বলেছিলাম আর কি। সেটা মূলত পার্টিকুলার বক্স বেসড, এসএইচও বেসড এবং হাইড্রোজেন অ্যাটম বেসড আর কি। যে প্রবলেমগুলো ছিল আমি কয়েকটা প্রবলেম হয়তো কষে দিয়েছি, আর কয়েকটা প্রবলেম কিন্তু তোমাদেরকে নিজে থেকে কষে নিতে হবে। মানে যে প্রবলেমগুলোকে কষে দিয়েছি সেই প্রবলেমগুলো তুমি একটুখানি আমি বইটাকে ফলো করতে বলেছিলাম, কারণ এগুলো বেশ একটু একটু অনেকগুলো ক্ষেত্রে একটু বড় বড় ডেরিভেশন হয়। তো আমি একটা দুটো প্রবলেম হয়তো কষে দিতে পারি, কিন্তু আরো অনেক প্রবলেম থাকে, সেখানে কিভাবে কষা হচ্ছে তার রেজাল্টগুলো তুমি দেখে নিলে।
আচ্ছা, এবার এই অ্যাপ্লিকেশনসগুলো করার সময় আমরা যে জায়গাটা দেখেছিলাম সেটা হচ্ছে এই যে ধরো পার্টিকুলারলি যখন আমি এসএইচও প্রবলেমটাকে নিয়ে মাথা ঘামাচ্ছিলাম, ধরো তোমার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, এইটা করার সময় যখন ট্রায়াল ফাংশনটাকে তুমি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স স্কোয়ার তুমি নিয়েছিলে, এইটা যেখানে হচ্ছে ল্যামডা হচ্ছে একটা প্যারামিটার, এটা ভেরিয়েবল না, এটা একটা প্যারামিটার, মানে এক্সটা হচ্ছে ভেরিয়েবল, এক্স এর উপরে ফাই তোমার নির্ভর করছে, এখানে ল্যামডাটা হচ্ছে প্যারামিটার। তাহলে দেখা যাচ্ছে যে এনার্জি ফাংশনালটা যখন তুমি ক্যালকুলেট করছো সেইটাই যে ফাংশন অফ ল্যামডা বলে অ্যাপিয়ার করছে। আর এই যে এনার্জি ফাংশনটা ল্যামডার উপর ডিপেন্ড করলো সেটার একটা সুবিধা আছে। সুবিধাটা কি? না, ল্যামডা প্যারামিটারের ভ্যালুটা তুমি এমনভাবে চুজ করছো যাতে করে কিনা তোমার এনার্জিটা মিনিমাইজ হয়। অর্থাৎ ডেলি বাই ডেল ল্যামডা তুমি জিরো করলে, জিরো করে সেখানে তুমি একটা ল্যামডার একটা ভ্যালু পেলে, ধরো ল্যামডা মিনিমাম ভ্যালু নয়, একটা ল্যামডা যার জন্য এনার্জিটা মিনিমাম আর কি। কারণ তোমার বেস্ট পসিবল যে এনার্জি ফাংশনালটা সেটার মিনিমামটা নিতে হবে, যেটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড স্টেট এনার্জি সবচেয়ে কাছে হবে। মানে এটা তো গেটার ইকুয়াল টু ইজি, তাহলে আমি যদি এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জিটাকে গেস করার চেষ্টা করি তাহলে কি হবে, এই যে এনার্জিটা পাচ্ছ সেই এনার্জির মিনিমাম ভ্যালুটাকে নিতে হবে। তাহলে এনার্জির মিনিমাম ভ্যালুটা দেখো তোমার পেতে গেলে এনার্জি থেকে ল্যামডা ডেসকে ডেরিভেটিভ করতে হবে, করে জিরো করতে হবে, করে ল্যামডা মিনিমামটাকে পেতে হবে। করে এবার এনার্জির মিনিমাম ভ্যালুটা তুমি তখন বের করলে, যেটা হচ্ছে তোমার এই এনার্জির ভ্যালুটা যখন ল্যামডাটা হচ্ছে তোমার ল্যামডা মিনিমাম তুমি বের করেছিলে, এবং এইটাই হচ্ছে তোমার বেস্ট পসিবল সলিউশন ছিল। এটা হচ্ছে ক্লোজেস্ট টু এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জি ছিল। এবং সারপ্রাইজিংলি যেটা, মানে সারপ্রাইজিং বা ফরচুনেটলি যেটা হয়েছিল সেটা হচ্ছে যে হাইড্রোজেন অ্যাটম এই সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে যে ট্রায়াল ফাংশনটা তুমি চুজ করেছিলে সেই ট্রায়াল ফাংশন দিয়ে আমি সত্যি সত্যি এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জিটাকে পেয়ে গিয়েছিলাম। আর এবারে এইটা করার পরে আমি কিছুটা কনফিডেন্স পাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে দেখো, যখন পার্টিকুলার বক্স প্রবলেমটাকে করা হয়েছিল, পার্টিকুলার বক্স প্রবলেমটার ক্ষেত্রে কিন্তু আমার আমার কোনো রকম এনার্জি ফাংশনাল কিছু এক্সট্রা ছিল না। মানে পার্টিকুলার বক্স প্রবলেমটা যখন আমি করেছিলাম সেখানে ওই কোনো প্যারামিটার ছিল না, সরি, পার্টিকুলার বক্স প্রবলেমের ক্ষেত্রে কোনো এক্সট্রা আমার প্যারামিটার ছিল না। প্যারামিটার ছিল না বলে এনার্জির যে ভ্যালুটা বেরিয়েছিল তাতেই আমাকে স্যাটিসফাইড থাকতে হয়েছিল। কিন্তু হারমোনিক অসিলেটর প্রবলেমটাকে করার সময় যেহেতু ট্রায়াল ফাংশনটা ল্যামডার উপর ডিপেন্ড করলো, এনার্জিটাও ল্যামডার উপর ডিপেন্ড করে গেছে, মানে এনার্জি ফাংশনটা ল্যামডার উপর ডিপেন্ড করছে, সেগুলো তোমার ক্ষেত্রে এটা একটা পাওয়া গেল, মানে তোমার অ্যাডভান্টেজ পাওয়া গেল। সেটা হচ্ছে যে তুমি এনার্জিটাকে ল্যামডার রেসপেক্টে ভ্যারি করিয়ে তার মিনিমাম ভ্যালুটা নেওয়ার একটা স্কোপ তুমি পেলে, এবং স্কোপটা পেলে যেটা হবে যে এই র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল অনুযায়ী এই এনার্জির মিনিমাম ভ্যালুটাই হচ্ছে গ্রাউন্ডেড এনার্জির ক্লোজেস্ট হবে, এবং সেই জন্য আমি যে এনার্জি মিনিমাম ভ্যালুটা পেয়েছিলাম সেটা ক্লোজেস্ট টু দ্য গ্রাউন্ডেড এনার্জি হয়েছিল। তাহলে এইখান থেকে এই যে একটা সুবিধা দেখতে পেলাম, তাহলে আমার নেক্সট যে ইন্টেনশনটা হবে সেটা হচ্ছে এই যে যদি এরকম একটা ট্রায়াল ফাংশন চুজ করা যায় যে ট্রায়াল ফাংশনে অনেকগুলো রকম প্যারামিটার আছে, তাহলে যেটা হবে যে এনার্জি ফাংশন সেই সমস্ত প্যারামিটারগুলোর উপর ডিপেন্ড করবে। আর এনার্জি ফাংশন যদি সমস্ত প্যারামিটারগুলোর উপর ডিপেন্ড করে, সমস্ত প্যারামিটারের রেসপেক্টে যদি আমি এনার্জিটাকে মিনিমাইজ করে সেখান থেকে অনেক বেটার তুমি গ্রাউন্ড স্টেট এনার্জির এস্টিমেশনটাকে পেতে পারো। আর ঠিক আছে, এটা হচ্ছে আমার উদ্দেশ্যটা। ঠিক আছে, তাহলে আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাকে এমন একটা ট্রায়াল ফাংশন নিতে হবে যেখানে অনেকগুলো রকম প্যারামিটার আছে বা অনেকগুলো কোএফিসিয়েন্টস আছে, এবং এনার্জি ফাংশন সেই সমস্ত কোএফিসিয়েন্ট বা প্যারামিটারের উপর নির্ভর করবে, এবং সেই এনার্জিটা সেই কোএফিসিয়েন্ট বা প্যারামিটারগুলোর রেসপেক্টে ডেরিভেটিভ করে ওটাকে মিনিমাইজ করে আমি জাস্ট বের করব, করে আমি দেখব যে এনার্জিটা পাবো সেটা হচ্ছে ক্লোজেস্ট টু দ্য এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জি। এইটা হচ্ছে আমার ইন্টেনশন। আচ্ছা, এবং এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা নতুন ভেরিয়েশন প্রিন্সিপাল করতে হবে। what we want to discuss today, আমি আজকে তাহলে কি আলোচনা করতে চাইছি, আমি আলোচনা করতে চাইছি বেসিক্যালি একটা অন্য ভেরিয়েশন হিসেবে যাকে বলা হয় লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল। লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল, আচ্ছা, লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। তোমাদের কোভ্যালেন্ট বন্ডিং থেকে শুরু করে হুকেল থিওরি থেকে শুরু করে
সবকিছু কিন্তু এই লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালের উপরে বেস করেই কিন্তু হয়েছে। তবে এটা শুরুটা করতে হচ্ছে কি করে? শুরুটা করতে হচ্ছে যে ধরো তুমি এই যে ট্রায়াল ফাংশনটা ফাইটা তুমি নিচ্ছে এরকম করে সামেশন ওভার আই সিআই সাই আই, বা একটা ট্রায়াল ফাংশন তুমি চুজ করছো যেখানে তোমার ধরে নাও লেটসে এনটা ফাংশন তার লিনিয়ার কম্বিনেশন। আর এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে কোনো একটা ট্রায়াল ফাংশনকে তুমি কতগুলো ফাংশনের লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারলে, যেখানে সাই আইগুলো কি হবে, সাই আইগুলো বেসিক্যালি এরা হচ্ছে আইগেন ফাংশন of a Hermitian operator. In this case, psi I, phi নয়, psi I is a set of eigenfunctions of Hamiltonian operator. এটা আচ্ছা, এবারে যদি এমন হয়, আচ্ছা এবারে যেটা আমরা জানি যেটা এর সঙ্গে যে আইগেন ফাংশন অফ হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। ওকে, কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট 2 তে ছিল আইগেন ফাংশনস অফ হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। কমপ্লিট সেট মানে কি, যে কোনো একটা ফাংশনকে এই ফাংশনগুলো লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারো। আচ্ছা, এবারে যেটা হয় যে তুমি যে এই সেট অফ ফাংশন বা যে হ্যামিল্টনিয়ানের আইগেন ফাংশনের লিনিয়ার কম্বিনেশন তুমি ফাইটাকে তৈরি করছো, সেই হ্যামিল্টনিয়ানগুলো যে আইগেন ফাংশনগুলো সেগুলো এখানে মানে ওই একই টাইপের সিস্টেম বা প্রপার বাউন্ডারি কন্ডিশন করে স্যাটিসফাই করে, এগুলো একটুখানি দেখার দরকার পড়ে। যদি না করে অসুবিধা কিছু নেই, তাদেরকে এটা হবে যে অর্থাৎ গেস ফাংশনটা খুব খারাপ হলো বলে রেজাল্টটা খারাপ হবে, মানে যত ভালো তুমি চুজ করতে পারো তত ভালো। তো এটা মানে তোমাকে জাস্ট একটা সেট অফ আইগেন ফাংশন তোমাকে দিয়ে দেবে, কোন একটা হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন, তাদের লিনিয়ার কম্বিনেশন নিয়ে তোমাকে এই ট্রায়াল ফাংশনটাকে চুজ করতে হলো আর। আচ্ছা, এবারে যেটা হবে সেটা হচ্ছে এই যে ফাইট এটা এবারে নাও এনার্জি ফাংশনাল যেটা তুমি লিখবে, এনার্জি ফাংশনাল or if অনেক সময় বলে ভেরিয়েশন ইন্টিগ্রাল, ভেরিয়েশন ইন্টিগ্রাল ই ফাই তুমি তৈরি করবে, তো ফাই এইচ ফাই বাই ফাই ফাই তুমি তৈরি করবে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট যে এইটা ডিপেন্ডস অন দ্য কোফিশিয়েন্টস সিআই। মানে এখানে তো এই সিআই গুলো যে কম্বাইনিং কোফিশিয়েন্ট, আমি এনটা ফাংশনের লিনিয়ার কম্বিনেশন নিয়েছি, তাতে এনার্জিটা হচ্ছে তোমার হচ্ছে কোফিশিয়েন্ট গুলোর উপর নির্ভর করবে। তারপর কি করতে হবে, মিনিমাইজ ই minimize E with respect to the coefficient। মানে মিনিমাইজ তার মানে হচ্ছে তুমি ধরো ডেল ই বাই ডেল সিআই গুলো তুমি 0 করবে ফর অল আই ইকুয়াল টু 1 2 3 করে আপ টু এন এর জন্য, মানে প্রত্যেকের জন্য পার্শিয়াল ডেরিভেটিভ গুলোকে করতে হবে। হ্যাঁ, করে ডেল ই বাই ডেল সিআই ইকুয়াল টু 0 করলে, 0 করে তুমি করলে একটা সেট অফ ভ্যালুস পেলে, তাহলে সিআই স্টার, এটা উই গেট এ সেট অফ ভ্যালুজ অফ এইটা পাবে। তারপরে এনার্জির মিনিমাম ভ্যালুটা হবে তোমার বেসিক্যালি এই এনার্জিটা যখন তোমার সিআই এর জায়গায় তুমি সিআই স্টার বসিয়ে দেবে। এই হচ্ছে নর্মাল লজিকটা। যে আগেরটা যেমন একটা প্যারামিটার ছিল বলে এনার্জিটা শুধুমাত্র ল্যামডার উপর ডিপেন্ড করেছিল, এখন কিন্তু তোমার অনেকগুলো কোফিশিয়েন্ট থাকবে,
আর অনেকগুলো কোফিশিয়েন্ট থাকলে তোমার এনার্জিটা এই সমস্ত কোফিশিয়েন্টগুলোর উপর নির্ভর করবে। এবারে সেই এনার্জিটাকে তোমাকে ওই যেমন ওখানে ডেলি বাই ডেল ল্যামডা এখানে যেমন করলাম না, ডেলি বাই ডেল ল্যামডা ইকুয়াল টু 0 করে তুমি ল্যামডা ভ্যালুটাকে বের করবে যার জন্য এনার্জিটা মিনিমাম হয়। এখানে ঠিক ডেলি বাই ডেল সিআই করতে হবে, ডেলি বাই ডেল সি1, ডেলি বাই ডেল সি2, ডেলি বাই ডেল সি3 ইত্যাদি করে তুমি 0 করবে। 0 করবে সেট অফ ভ্যালুজ অফ কোফিশিয়েন্ট পাবে, যেটা ভ্যালুজ অফ কোফিশিয়েন্ট পাবে তুমি। করবে সেই কোফিশিয়েন্টের ভ্যালুগুলো তুমি বসিয়ে দিয়ে এটাকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম ও একটুখানি অন্যমনস্ক হয়ে গেলাম। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই কোফিশিয়েন্টগুলো পাবে, তাহলে সেই কোফিশিয়েন্টগুলো তুমি এনার্জির এক্সপ্রেশনে বসিয়ে সেখান থেকে তুমি মিনিমাম এনার্জিটা পাবে। এটা হচ্ছে নর্মাল লজিক। শুধু এখানে শুরুটা হচ্ছে ট্রায়াল ফাংশনটাকে তুমি একটা হ্যামিল্টনের আইগেন ফাংশনের লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখছো। আচ্ছা, এবারে এই অনেকগুলো ফাংশন নিয়ে তুমি ট্রিট করি, তোমার অঙ্কটা একটু তোমার পক্ষে একটুখানি ডিফিকাল্ট হবে, সেটা করতে অসুবিধা হবে না। আমরা তুমি এক্সপ্লিসিটলি যাতে বুঝতে পারো সেই জন্যে আমি দুটো ফাংশনের জন্য প্রথমে এটাকে করছি, তারপরে দুটো থেকে যদি এনটা ফাংশন চাই কেমন করে এক্সট্রাপোলেশন করতে হয় তুমি জাস্ট করে ফেলতে পারবে। তাহলে আমি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি তুমি স্টার্ট করো দুটো ফাংশন নিয়ে। ফর দ্য সেক অফ সিম্পলিসিটি সাইটাকে তুমি লেখো জাস্ট C1 φ1 প্লাস C2 φ2, মানে দুটো ফাংশনের, সরি আমি উল্টোটা, আমি সাই ফাইটা শুধু আপনার গুলিয়ে ফেলছি, মানে ফাইটা ইকুয়াল টু C1 ψ1 প্লাস C2 ψ2, ফাই ইকুয়াল টু তুমি লিখলে C1 ψ1 প্লাস C2 ψ2, মানে এনটা ফাংশন না ধরে তুমি দুটো ফাংশন নিয়ে জাস্ট কথাবার্তা বলছো। তাহলে এনার্জি ফাংশন তাহলে কি হবে এখানে? ফাই এইচ ফাই বাই ফাই ফাই, এনার্জি ফাংশনালটা হচ্ছে ফাই এইচ ফাই বাই ফাই ফাই, এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা দেখো, এখানে তুমি এইটা লেখো, তাহলে এইটাকে তুমি লিখতে পারছো ফাই এইচ ফাই, এটা ইকুয়াল টু ই। আচ্ছা ইটা এটা ফাই এর ফাংশনাল আর কি, সেখানে ফাইটা লেখার দরকার নেই, এখানে এটা লিখলো, তার মানে এটাকে ফাই এইচ ফাই ইকুয়াল টু ই ইন্টু ফাই ফাই, এটা তোমার লেখা। আচ্ছা, এবারে তুমি এই ফাই এর জায়গায় C1 ψ1 প্লাস C2 ψ2টাকে বসিয়ে দাও। C1 ψ1 প্লাস C2 ψ2 হ্যামিল্টনিয়ান অপারেটর, C1 ψ1 প্লাস C2 ψ2 ইকুয়াল টু ই, আবার এখানেও C1 ψ1 প্লাস C2 ψ2, এখানেও C1 ψ1 প্লাস C2 ψ2 তুমি লিখলে। আর এবারে দেখো তুমি এই ব্র্যাকেট নোটেশনে অলরেডি ডিল করতে শিখে গেছো। তাহলে প্রথম টার্মটা কি হবে? C1 স্টার C1 ψ1 এইচ ψ1, তারপরে এইটার সঙ্গে এইটা করলে C1 স্টার C2 ψ1 এইচ ψ2, প্লাস এটার সঙ্গে এটা করলে C2 স্টার C1 ψ2 এইচ ψ1, প্লাস এটার সঙ্গে এটা করলে C2 স্টার C2 ψ2 এইচ ψ2, এটা সমান কি ই C1 স্টার C1 ψ1 এইচ, সরি এইচ আর নেই, মানে বাঁদিকগুলো এইচ ছিল, মাঝখানে সব এইচ ছিল। আচ্ছা তুমি তো জানো যে বাঁদিক থেকে অর্থাৎ ব্রাপার থেকে যে বেরোবে সে কমপ্লেক্স কনজুগেট হয়ে বেরোচ্ছে, সেখানে এইটার সঙ্গে এটা যখন করছো এই প্রথম C1 থেকে C1 স্টার এলো, এই C1 থেকে জাস্ট C1 চলে এলো, এটার সঙ্গে যখন এটাকে করছো তখন C1 স্টার C2 এলো, এটার সঙ্গে যখন এটাকে করছো C2 স্টার C1 এলো, এটার সঙ্গে যেটা যখন করছো C2 স্টার C2 এলো। আর ডান দিকেও ঠিক একই রকম ভাবে এইটার সঙ্গে এটা করলে C1 স্টার C1 ψ1 হলো, তারপরে হচ্ছে C1 স্টার C2 ψ1 ψ2 হলো, প্লাস এটার সঙ্গে এটা করলে C2 স্টার C1 ψ2 ψ1 হলো,
প্লাস এটার সঙ্গে এটা করলে C2 স্টার C2 ψ2 ψ2 হয়ে গেল। তাহলে এরকম ভাবে আমি লিখলাম। আচ্ছা এবারে দেখো যেটা কথা হচ্ছে কি তুমি একটা নোটেশন ব্যবহার করছো যে লেট এই সাই এইচ সাইজে, এটা হচ্ছে একটা হ্যামিল্টনিয়ান ম্যাট্রিক্স এলিমেন্ট, এইটাকে তুমি জাস্ট চাইলে এইচ আই জে এইরকমভাবে লিখতে পারো। মানে এটা হচ্ছে কি হ্যাঁ, এটা এগুলো জাস্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে হ্যামিল্টনিয়ান যে ম্যাট্রিক্সটা, সেই হ্যামিল্টনিয়ান ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে সাই আই এইচ সাইজে, এটাকে এইচ আই জে বলছে। আর এই সাই আই সাইজে এটাকে তুমি লেখো এস আই জে, এটাকে তুমি ওভারল্যাপ ইন্টিগ্রাল বলতে পারো। আর সাই আই সাইজে হচ্ছে এস আই জে, এটাকে তুমি বলতে পারো ওভারল্যাপ ইন্টিগ্রাল। তাহলে এই নোটেশনগুলো যদি এখানে ব্যবহার করো তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে C1 স্টার C1, এটাকে লিখতে হবে H11, এইটা লিখতে হবে C1 স্টার C2, এটাকে লিখতে হবে H12। আচ্ছা এইখানে হচ্ছে C2 স্টার C1, এটা হবে H21 প্লাস এইটা হচ্ছে C2 স্টার C2 H22 হলো। আর ডান দিকে থাকছে E ইন্টু C1 স্টার C1 S11 প্লাস C1 স্টার C2 S1 প্লাস C2 স্টার C1 S21 প্লাস C2 স্টার C2 S22। এটা হলো। তাহলে আমি জাস্ট এটাকে একটু খানি ছোট করে লিখলাম আর কি, এটা ছোট করে লিখলাম এটা, ঠিক আছে। আচ্ছা এবারে তুমি দেখো যে এখানে যদিও আমি ইটাকে ডান দিকে লিখেছি, কিন্তু বাঁ দিকে ই রেখে বাকিটা যদি তুমি লেখো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে ইটা এই C1 স্টার বা মানে C1 স্টার C1 বা মানে মানে ওইদিকে C1 C2 বা তাদের কমপ্লেক্স কনজুগেট C1 স্টার C2 স্টার তাদের উপরে নির্ভর করছে। মানে আমি ইকুয়েশনটা লেখার সুবিধের জন্য আমি ইটাকে ডান দিকে লিখেছি, কিন্তু ইকুয়াল টু যদি লিখতে তাহলে এটা থাকতো নিউমারেটারে আর এই ব্র্যাকেটের পার্টটা হলো ডিনোমিনেটারে। পরিষ্কার দেখতে পাচ্ছ এনার্জিটা এই যে কোএফিসিয়েন্ট গুলো C1 C2 বা C1 স্টার C2 স্টার তার উপরে নির্ভর করছে, ঠিক আছে। আচ্ছা এবারে এখানে C1 জানলে C1 স্টার পেয়ে যাবে, C2 থাকলে C2 স্টার পেয়ে যাবে। এখানে এনার্জিটাকে যখন তুমি মিনিমাইজ করছো তখন আইদার C1 স্টার C2 স্টার অথবা C1 C2 তার রেসপেক্টে ডেরিভেটিভ করলেই চলবে, মানে মিনিমাম ভ্যালু বের করার জন্য। ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু C1 স্টার, তাহলে C1 স্টারের রেসপেক্টে ডেরিভেটিভ করলে এখানে ডেরিভেটিভ হবে, এখানে ডেরিভেটিভ হবে, এই দুটোতে C1 স্টার নেই বলে 0 হয়ে যাবে। আর এখানে ই এর উপর একবার ডেরিভেটিভ হয়ে বাকিটা কনস্ট্যান্ট হয়ে যাবে, আবার ইটাকে কনস্ট্যান্টটাকে এই ভেতরের পার্টটা ডেরিভেটিভ করলে এই দুটো পার্ট 0 হয়ে যাবে, কিন্তু এখানে কাজ করবে। তাহলে কি হলো এটাকে, প্রথমটা হবে C1 H11 প্লাস C2 H12, এই যে এখান থেকে দেখো C1 স্টারের রেসপেক্টে ডেরিভেটিভ করে C1 H11 প্লাস C2 H12, এটা 0 এটা 0 ইকুয়াল টু প্রথমে হচ্ছে ডেল ই বাই ডেল C1 স্টার, আর ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে এই যে ব্র্যাকেটের মধ্যে এই যে পুরো পার্টটা আছে পুরো পার্টটাকে লিখতে হবে, আর প্লাস ইটাকে কনস্ট্যান্ট রেখে ওই পার্টটাকে করলে C1 S11 প্লাস C2 S12। এই যে প্রথমে তুমি ই এর ডেরিভেটিভ করে বাকিটাকে কনস্ট্যান্ট রাখলে, তারপর ইটাকে কনস্ট্যান্ট রাখলে ভেতরের পার্টটা ডেরিভেটিভ করলে এখানে হবে C1 S11 আর C2 S12। এটা একটা হলো। আচ্ছা এগেন এখানে ইকুয়েশন নামগুলো একটু লিখলে হতো। ধরো লেটস আমি বলছি এটা 1 নম্বর ইকুয়েশন, ধরো এটা তোমার 2 নম্বর ইকুয়েশন, এটা ধরো তোমার 3 নম্বর ইকুয়েশন, হ্যাঁ এইখান থেকে তুমি ধরো এইটা পেলে এটা ধরো 4 নম্বর ইকুয়েশন। তাহলে আবার এগেন ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 4 উইথ রেসপেক্ট টু C2 স্টার কি হবে, দেখো C2 স্টারের রেসপেক্টে ডেরিভেটিভ করলে এখানে C2 স্টার নেই মানে এগুলো 0, তাহলে এখানে কাজটা হবে C1 H21 প্লাস
C2H22 এইটা ইকুয়াল টু ডেল ই বাই ডেল C2 স্টার ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেইটা প্লাস ই ইন্টু তোমার একই রকম করে সি, এই যে এখানে দেখো এইখানে তখন C2 স্টারটা এইটাতে এটাতে নেয়, তাহলে এই দুটো জিরো দিয়ে দেবে, তাহলে এখানে কাজ করলে C1S21 C1S21 প্লাস C2S22। এইটা ধরো একটা ইকুয়েশন হলো 5 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 6 নম্বর ইকুয়েশন। আচ্ছা, আমি চাই কি, উই ওয়ান্ট দ্য ভ্যালুজ অফ C1 and C2 for which energy is minimum। তার মানে কি হবে, এনার্জিটা মিনিমাম হলে হতে হবে ডেল ই বাই ডেল C1 স্টার আর ডেল ই বাই ডেল C2 স্টার has to be equal to 0। ডেল ই বাই ডেল C1 স্টার আর ডেল ই বাই ডেল C2 স্টার has to be equal to 0। তাহলে দেখো 5 নম্বর ইকুয়েশন থেকে তাহলে কি পাবে, তাহলে ফ্রম ইকুয়েশন 5 উই গেট, দেখো ডেল ই বাই ডেল C1 স্টার যদি 0 হয়ে যায় তাহলে এই পার্টটা পুরো 0 হয়ে গেল, থাকছে কত C1H11 প্লাস C2H12 ইকুয়াল টু ই ইন্টু C1S11 প্লাস C2S12 এইটা, বা অর তুমি লিখতে পারলে H11 মাইনাস ই ইন্টু S11 C1 প্লাস H12 মাইনাস ই ইন্টু S12 ইন্টু C2, দিস ইজ ইকুয়াল টু 0। এইটা এটা একটা হলো। এগেন ফ্রম ইকুয়েশন again from equation 6 we get ইকুয়েশন 6 থেকে কি পাবো, তোমার C1H21 প্লাস C2H22 ইকুয়াল টু, এদিকে হচ্ছে ই C1S21 প্লাস C2S22, এটা একদিকে চলে এলে কি হবে, অর দেখো তোমার H21 মাইনাস ES21 ইন্টু C1 প্লাস H22 minus ES22 into C2 is actually equal to 0। এটা হচ্ছে তোমার 8 নম্বর ইকুয়েশন, এটা 7 নম্বর, এটা 8 নম্বর। তো দেখো তাহলে তোমার কাছে দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন আছে 7 আর 8, ঠিক আছে। এই 7 নম্বর 8 নম্বর তোমার সাইমালটেনিয়াস ইকুয়েশন, মানে প্রথমে C1 C2 আছে, মানে বেসিক্যালি প্রথম থেকে C1 বের করে পরেরটায় বসাতে হবে, করে C2 পেয়ে যাবে, আবার C2টা যদি 1 নম্বর বা 2 নম্বরে, এই 7 নম্বর বা 8 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবে, তুমি C1 পেয়ে যাবে। তাহলে এই যে দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন তুমি পাচ্ছ, এই দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন তার একটা নন ট্রিভিয়াল সলিউশন পেতে গেলে কি হতে হবে না, এই C1 C2 যে কোফিশিয়েন্টগুলো সেইগুলো দিয়ে যে ডিটারমিনেন্টটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার 0 হতে হবে। তাহলে ইকুয়েশন 7 and 8 are two simultaneous equation simultaneous equation। তারপরে for non trivial solution কি হতে হবে না, এই যে ডিটারমিনেন্টটা তৈরি হচ্ছে তোমার কোফিশিয়েন্টের, মানে C1 C2 কোফিশিয়েন্ট দিয়ে, মানে প্রথমটা হচ্ছে দেখো C1 এর কোফিশিয়েন্ট H11 মাইনাস ES11, H11 মাইনাস ES11, এটা H12 মাইনাস ES12, H21 মাইনাস ES21, H22 মাইনাস ES22,
দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0, এটা হতে হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমার 0 হতে হবে। তো নন ট্রিভিয়াল সলিউশনের জন্য তোমার এইটা 0 হতে হবে। আচ্ছা, এবারে দেখো এটাকে তুমি এক্সপান্ড করে সলভ করো, তাহলে ইফ উই সলভ দিস ইকুয়েশন, ডিটারমিনেন্টটা ভাঙলে কি হবে, এইটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, এখানে ইয়ের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। ইফ ইউ সলভ দিস ইকুয়েশন উই গেট টু ভ্যালুজ অফ ই, I let E equal to U1 and E2, মানে এটা তুমি যদি ভেঙে এক্সপান্ড করো সেটা কোয়াড্রেটিক ইকুয়েশন হলো। তো সেই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে তুমি দুটো এনার্জি পাবে, একটা E1 আর E2। এটা এবারে যেটা করলে, আচ্ছা এটা এই ইকুয়েশন একটা নাম দেওয়া যায় 9 নম্বর ইকুয়েশন। আর এবারে হচ্ছে যে পুট E equal to U1 in equation 7 and 8 to get two কোফিশিয়েন্ট ধরে নাও, এটাকে নাম দিয়েছি একটা C11 আর একটা C12, এইটা। আর একবার হচ্ছে পুট ইকুয়াল টু E2 ইন ইকুয়েশন 7 and 8 টু গেট কোফিশিয়েন্ট C21 আর C22। তাহলে আমি এর জায়গায় একবার E1 বসালাম, করে সেখানে যে কোফিশিয়েন্টের দুটো ভ্যালু পেলাম তাদের নাম দিয়েছি C11 C12, আর এর জায়গায় E2 বসালাম, সেখান থেকে তুমি যে 7 নম্বর 8 নম্বর ইকুয়েশনটাকে সলভ করে যে দুটো কোএফিশিয়েন্ট পাবে সেটা C21 C22। আচ্ছা, এবারে দেখো তাহলে হোয়েন E ইকুয়াল টু U1, তখন যে ট্রায়াল ফাংশনটাকে যদি φ1 বলো, φ1টা কত হবে তাহলে C11 ψ1 প্লাস C12 ψ2 হবে, কারণ এর আগে যখন E1 তখন কোএফিশিয়েন্টগুলো C11 C12 ছিল। আর হোয়েন E ইকুয়াল টু E2, তখন যে ট্রায়াল ফাংশনটা পেলে তুমি C21 ψ1 প্লাস C22 ψ2, এই দুটো φ1 এবং φ2 তুমি পেয়ে গেলে। আর এইগুলি হচ্ছে পরবর্তীকালে দেখবে যখন তোমরা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস করবে, তখন দেখবে এই ψ1 ψ2 তারা হচ্ছে বেসিক্যালি অ্যাটমিক অরবিটালস। তাদের লিনিয়ার কম্বিনেশন নিয়ে তুমি বেসিক্যালি φ1 এবং φ2 তৈরি করবে, এবং φ1 φ2 গুলো দেবে হচ্ছে মলিকুলার অরবিটাল। হ্যাঁ, এটা হুকেল থিওরিতেও ঠিক একই রকমের সিচুয়েশন, কোভালেন্ট বন্ডিংও একই রকমের সিচুয়েশন। যখন তুমি দুটো হাইড্রোজেন অ্যাটমকে নিয়ে, দুটো হাইড্রোজেনের ওয়ানেস অরবিটাল গুলো হচ্ছে তোমার এই ψ1 এবং ψ2 রোল প্লে করবে, যারা বেসিক্যালি অ্যাটমিক অরবিটাল, তাদের লিনিয়ার কম্বিনেশন নিয়ে তুমি জাস্ট দুটো এমও তৈরি করতে পারবে। হ্যাঁ, এই যে দুটো এনার্জি পেলে এবং তার মতো করে দুটো তুমি মানে এমও বা যাই বলো কিন্তু তৈরি করতে পারবে, এবং সেই এমও গুলো হচ্ছে তোমার যথাক্রমে একটা হচ্ছে বন্ডিং এমও, একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং এমও। আচ্ছা দেখো, তাহলে দুটো ফাংশন দিয়ে তুমি একটা জায়গায় এসে পৌঁছালে। আচ্ছা, এবারে যদি এই ফাংশনের সংখ্যা অনেক হয়, তাহলে এবারে নেক্সট তুমি এটাকে এক্সট্রাপোলেট করো। যদি এমন হতো যে ইফ এই ফাইটাকে তুমি সত্যি সত্যি সামেশন ওভার i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত, ধরো ক্যাপিটাল N বলছি, nটা ফাংশন নিলে করে ci psi i ধরো নিচ্ছ, মানে nটা ফাংশন নিয়ে নিচ্ছ, দেন আমি কি পাবো, দেন দেন দ্য সাইমালটেনিয়াস ইকুয়েশনস, আমি একটু আগে থেকেই লিখছি। সাইমালটেনিয়াস ইকুয়েশনস উইল বি এরকম দেখতে, ধরো H11 মাইনাস ES11 C1 প্লাস H12 মাইনাস ES12 C2 প্লাস ডট 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 করে H1n মাইনাস ES1n CN, এটা ইকুয়াল টু 0। তারপরে আসবে H21 মাইনাস ES21 C1 প্লাস H22 মাইনাস ES22 C2 ডট 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 করে H2n মাইনাস ES2n CN, এটা ইকুয়াল টু 0। তাহলে এইভাবে করে ফাইনালি HN1 মাইনাস ESN1 C1 প্লাস
n2 minus e s n2 c2 plus h n n minus e s n n cn equal to 0 এইভাবে সাইমালটেনিয়াস ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এবার এই সাইমালটেনিয়াস ইকুয়েশন থেকে তুমি জাস্ট কোএফিশিয়েন্ট ডিটারমাইনিং যে, আচ্ছা এবারে এখান থেকে তুমি একটা ডিটারমিনেন্ট পাবে ফর নন ট্রিভিয়াল সলিউশন। ফর নন ট্রিভিয়াল সলিউশন তুমি কি পাচ্ছ, তুমি এইরকম একটা ডিটারমিনেন্ট পেলে যে কোএফিশিয়েন্ট গুলো দিয়ে তৈরি যে ডিটারমিনেন্টটা ইস হ্যাজ টু বি ইকুয়াল টু 0, তো এটা তাহলে কি হচ্ছে, এটা h11 মাইনাস ই এস 11 h12 মাইনাস ই এস 12 করে ডট 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 করে h1n মাইনাস ই এস 1n এটা, তারপর হচ্ছে h21 মাইনাস ই এস 21 h22 মাইনাস ই এস 22 করে h2n মাইনাস ই এস 2n এটা, এবার পরে হচ্ছে hn1 মাইনাস ই এস n1 hn2 মাইনাস ই এস n2 করেhnn মাইনাস ই এস nn এটা ইকুয়াল টু 0 করে। তাহলে এই যে ডিটারমিনেন্টটা, দিস ডিটারমিনেন্ট is called the secular determinant। এইটাকে বলা হচ্ছে তোমার সেকুলার ডিটারমিনেন্ট। দিস ইজ দ্য সেকুলার ডিটারমিনেন্ট, ঠিক আছে। তাহলে এই টাইপের যে ডিটারমিনেন্ট গুলো সেগুলোকে বলা হবে তোমার সেকুলার ডিটারমিনেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার এই সেকুলার ডিটারমিনেন্ট যে তুমি সলভ করো তাহলে কি হবে, তুমি এনার্জির পাওয়ার এন দিয়ে একটা পলিনোমিয়াল পাবে, সেটাকে সলভ করতে গেলে তুমি E1 E2 E3 করে তুমি অনেকগুলো এনার্জি পাচ্ছ। হ্যাঁ, মানে ধরো তুমি এখানে কি করবে, এটাকে আফটার সলভিং দিস ইকুয়েশন, আর ডিটারমিনেন্টটা সেকুলার ডিটারমিনেন্ট, ইকুয়েশনটাকে বলতে পারো সেকুলার ইকুয়েশন, ঠিক আছে। মানে ডিটারমিনেন্টটা হচ্ছে তোমার, এই ডিটারমিনেন্টটা সেকুলার ডিটারমিনেন্ট, পুরো ইকুয়েশনটা সেকুলার ইকুয়েশন। আর আফটার সলভিং দিস ইকুয়েশন বা সেকুলার ইকুয়েশন তুমি কি পাবে, এনার্জির কত করে ভ্যালু পেলে E1 উই গেট in ভ্যালুজ অফ এনার্জি, এটা তো যারা E1 পেলে, E2 পেলে, E3 পেলে ডট ডট করে En পেলে, এটাকে ধরো তুমি ইনক্রিজিং অর্ডারে সাজিয়েছো, এখানে ইনক্রিজিং অর্ডারে সাজিয়েছো, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা হবে সেটা দেখবে যে এই E1টা গেটার ইকুয়াল টু E1 এক্সাক্ট হবে, E2টা গেটার ইকুয়াল টু E2 এক্সাক্ট হবে, এভাবে করে En-টা গেটার ইকুয়াল টু En এক্সাক্ট হবে। মানে এক্সাক্ট যে প্রবলেমটা, তার যদি এনার্জি আইগেন ভ্যালুগুলো তুমি জানো, তাহলে ভেরিয়েশনাল ফাংশন দিয়ে যে এনার্জিগুলো তুমি তৈরি করছো সেইগুলো হচ্ছে ওই র্যালিজ ভেরিয়েশন প্রিন্সিপালের মতো করেই হচ্ছে সবসময় গেটার ইকুয়াল টু দ্য এক্সাক্ট এনার্জিটা হবে। মানে এই যে এনার্জিগুলো যদি লোয়েস্ট যে এনার্জিটা তুমি যদি কনসিডার করো, তার সঙ্গে তোমার এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জি কম্পেয়ার করতে হবে। তুমি E2-র সঙ্গে তুমি কম্পেয়ার করতে পারবে হচ্ছে যেটা অ্যাকচুয়াল সিস্টেম তার E2 এক্সাক্ট আছে, তাহলে এই সিচুয়েশনটা তুমি দেখতে পাবে। তাহলে এই হচ্ছে মোরাললেস লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালটা। কিন্তু এখানে কতগুলো ব্যাপার একটু বলার আছে, সেটা হচ্ছে যে দেখবে তোমরা যখন বিভিন্ন রকমের এগুলো নিয়ে ডিল করো না, মানে কোভ্যালেন্ট বন্ডিং বলো, হুকেল থিওরি বলো, এগুলো নিয়ে যখন তোমরা ডিল করো, তখন যে ফাংশনগুলো লিনিয়ার কম্বিনেশন তুমি নাও, সেই ফাংশনগুলো ইউজুয়ালি অর্থো নর্মাল হয়। মানে এই যে সাই1 গুলো, এই যে এখানে সাই1 গুলো ব্যবহার করা হচ্ছে, সাই1 সাই2 সাই গুলো, তারা ইউজুয়ালি অর্থো নর্মাল হয়। তা যদি এমন হতো যে ইফ এই সাই গুলো ফর্মস অ্যান অর্থোনর্মাল সেট, দেন কি হবে,
এই যে সাই আই সাই জে যেটা ছিল তোমার এস আই জে, এটা লিখেছিলাম, সেটা বেসিক্যালি ডেল্টা আই জে হয়ে গেল। পরে যদি অর্থনর্মাল সেট হয় তাহলে এইটাকে যেটা আমি জাস্ট নর্মালি ওভারল্যাপ ইন্টিগ্রাল হিসেবে লিখে দেবো, সেটা বেসিক্যালি ডেল্টা আই জে, যেটা ইকুয়াল টু তোমার 1 হয়ে যাবে কখন, হোয়েন আই ইকুয়াল টু জে। এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে কখন, হোয়েন আই নট ইকুয়াল টু জি। এটা কনেকার ডেল্টা জানো নিশ্চয়ই। কনেকার ডেল্টা এটা হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো এটা কথা যে এই কন্ডিশনটাকে তুমি ওখানে ব্যবহার করো, তাহলে এটা হবে যে ধরো এস 11 এস 22 এস 33 এরা যখন আসবে সেটা তোমার 1 হয়ে যাবে। আর এস ধরো 12 এস 13 ইত্যাদি ইত্যাদি যেগুলো আর কি, এস 14, হ্যাঁ, বা তোমার ধরো এস 21 এস 23 এইসবগুলো, এগুলো সব তোমার কিন্তু 0 দিয়ে দেবে। তা যদি হয় তাহলে দেন সেকুলার ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? দেন secular equation reduces to H11 minus E, মানে কি করছি বুঝতে পারছো তো? এখানে এই যে S11 S22 এইগুলোকে সব তুমি 1 ধরে নিচ্ছ, আর অফ ডায়াগোনাল যেগুলো S12 S1n এগুলো সব হচ্ছে তুমি 0 ধরে নিচ্ছ। তাহলে এটা হয়ে যাবে H11 minus E, H12 এইভাবে গিয়ে গিয়ে H1n, H21 H22 minus E, H2n, Hn1, Hn2 গিয়ে Hn minus E, এই রিটার্মেন্টটা তুমি পাচ্ছ। দিস উইল বি ইকুয়াল টু 0। তাহলে সেকুলার যে ইকুয়েশনটা সেটা একটু সিম্পল দেখতে, এবং মোস্ট অফ দ্য কেসে বেসিক্যালি তাই হয়। তুমি দেখবে যে যখন তুমি হুকেল থিওরি করবে, সেখানে কি হচ্ছে যে মানে পাশাপাশি যে কার্বন অ্যাটমগুলো আছে তার পিজের অরবিটালগুলো তুমি নিচ্ছ। এবারে বিভিন্ন কার্বনের যে পিজের অরবিটালগুলো তার অর্থ না। তুমি যখন কোভ্যালেন্ট বন্ডিং করছো, তো হাইড্রোজেনের জন্য তুমি কোভ্যালেন্ট বন্ডিং করছো, লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটালস করছো, যে অ্যাটমিক অরবিটালসগুলো তুমি নিচ্ছ সেগুলো তোমার অবভিয়াসলি তুমি চাইলেই নিতে পারো, মানে তুমি অর্থ নর্মাল হিসেবে নিতে পারো আর কি, এবং অরবিটালগুলো ইউজুয়ালি অর্থ নর্মালি হয়। ঠিক আছে, তো দেখো তাহলে এই সেকুলার ইকুয়েশনটা তুমি পেয়ে গেলে, করে এই সেকুলার ডিটারমিনেন্ট তুমি পাচ্ছ। তাহলে দেখো এইটাই হচ্ছে মূল জায়গাটা। তাহলে এই যা বলেছি তাতে কারো কিছু অসুবিধা থাকলে বলে নাও। এখন পর্যন্ত যে জিনিসটা আমরা আলোচনা করেছি তাতে যদি কারো অসুবিধা হয় তো বলে নাও। মূল জায়গাটা, মূল স্ট্রাকচারটা আমাদের হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবারে এর যে অ্যাপ্লিকেশনস গুলো আছে, তো প্রথমেই তুমি ধরো একটা পার্টিকুলার বক্স প্রবলেমটাকে ভাবছো। ধরো আমি ট্রায়াল ফাংশনটাকে চুজ করছি, ট্রায়াল ফাংশনটাকে আমি এই C1 ψ1 প্লাস C2 ψ2 হিসেবে ধরবো, যেখানে ψ1টা ধরো ফর দ্য টাইম বিং x ইন্টু L মাইনাস এক্স, আর ψ2টা হচ্ছে x স্কোয়ার ইন্টু L মাইনাস এক্স তার স্কোয়ার। ধরো এই যে দুটো ফাংশন নিয়েছে, সেই দুটো ফাংশনের লিনিয়ার কম্বিনেশন নিয়ে তুমি ট্রায়াল ফাংশনটাকে চুজ করেছো। তো ভালো, তাহলে এবারে এইখান থেকে তোমাকে যেটা করতে হবে, এবারে এক্ষেত্রে ইনসাইড দ্য বক্স হ্যামিল্টনিয়ান অপারেটর জানো, পার্টিকুলার বক্সের ক্ষেত্রে হ্যামিল্টনিয়ান অপারেটরটা সেটাকে তোমায় লিখতে হবে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কোয়ার প্লাস ভি, যেখানে ভিটা হচ্ছে 0 when 0 লেস ইকাল টু এল লেস ইকাল টু তোমার সরি লেস ইকাল টু এক্স লেস ইকাল টু এল, এইটা,
আর ভি ইকুয়াল টু ইনফিনিটি আদারওয়াইজ, মানে ইনসাইড দ্য বক্স বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জিটা জিরো। আর তো এইখান থেকে তুমি H11 ক্যালকুলেট করবে। আচ্ছা, H11 ক্যালকুলেট করা মানে হচ্ছে তোমার মূলত এই কাজটাকে করা, এই ψ1 H ψ1টাকে করা। তার মানে বেসিক্যালি ইন্টিগ্রাল 0 থেকে L x ইন্টু L মাইনাস এক্স হ্যামিল্টনিয়ান অপারেটরটা মাইনাস h cos স্কয়ার বাই টোয়াইস m d2 বাই dx স্কয়ার আবার x ইন্টু L মাইনাস এক্স dx। এই H11টা তুমি ক্যালকুলেট করতে পারবে। আচ্ছা, H11টা ক্যালকুলেট করে তুমি দেখবে এটা বেরোবে h ক্রস কিউব h ক্রস স্কয়ার h cos স্কয়ার L কিউব ডিভাইডেড বাই 6m। এটা H11টা তোমার এটা বেরোবে, ঠিক আছে? আচ্ছা, H12 ক্যালকুলেট করতে পারবে একই রকম করে ψ1 H ψ2 করে, তাহলে ψ1 এর জায়গায় এটা বসাবে, ψ2 এর জায়গায় এটা বসাবে, এইভাবে করে H12টাকে যদি করো সেটা বেরোবে h ক্রস স্কয়ার L5 h ক্রস স্কয়ার L5 ডিভাইডেড বাই 30m। আচ্ছা, এবারে H2টাকে ক্যালকুলেট করবে ψ2 ψ2 করে এটা করে তুমি আলটিমেটলি এইসব করে তুমি আলটিমেটলি কি পাবে, H2টাকে ক্যালকুলেট করলে বেরোয় h ক্রস স্কয়ার L⁷ বাই 105m। ঠিক আছে? আচ্ছা, এবারে এইগুলোকে করবে S11 যেটা বেসিক্যালি ψ1 এটাকে ক্যালকুলেট করবে S12। আচ্ছা, একটা জিনিস বলে নিই, তুমি দেখতে পাবে যে H12 আর H21 তারা কিন্তু একই হয়, মানে যে কোনো হ্যামিল্টনিয়ান অপারেটর হারমিশন অপারেটর HIJ আর HJIটা হচ্ছে একই হয়। হ্যাঁ, তাহলে H12 আর H21 কিন্তু একই হবে। আচ্ছা, S11টা ক্যালকুলেট করতে পারবে। আচ্ছা, S12 ψ12 আর S21 এরা বেসিক্যালি সমান, আবার S2টাকে তুমি ক্যালকুলেট করবে, তবে S11 ক্যালকুলেট করলে এটা বেরোবে L⁵/30। S12 আর S21 তারা সমান, সেটা L⁷/30 হবে। আর S2টা ক্যালকুলেট করলে L⁹9/630 হবে। এটা হবে। তবে দেখো এই মানে মানে বেসিক্যালি এই যে সেকুলার ইকুয়েশনটা করার জন্য যা যা দরকার তোমার, এখানে তো দুটো ইকুয়েশন আছে, H11 মাইনাস ই S11, H12 মাইনাস ই S12, H21 মাইনাস ই S21, H22 মাইনাস ই S22। মানে এখানে ফাংশনগুলো সার্টেনলি অর্থনর্মাল ছিল না, সেইখানে তোমাকে এসগুলোকে বই বেড়াতে হয়েছে। এটা তাহলে তোমাকে কি করতে হচ্ছে, একটুখানি লেন্দি ক্যালকুলেশন। তা তোমাকে এই ইন্টিগ্রেশনগুলো করে 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 H11 H12 H21 H22 S11 S12 S21 S22 এগুলো বের করতে হবে। বের করে এখানে বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পর সলভ করবে। এটাকে আফটার সলভিং দিস ইকুয়েশন, সলিউশনটা করা যাবে, সেটাকে লেন্দি হবে। আফটার সলভিং দিস ইকুয়েশন তুমি দুটো এনার্জি পেলে, একটা E1 পেলে। এই E1টা হচ্ছে তুমি পাবে, দেখবে যদি ঠিক করে করো, সেটা হচ্ছে তোমার 0.125002 ইন্টু h স্কোয়ার বাই ml স্কোয়ার। দেখো এইটা সার্টেনলি গ্রেটার দ্যান ই এক্সাক্ট হচ্ছে, বা E1 এক্সাক্ট। E1 এক্সাক্ট হচ্ছে, কারণ E1 এক্সাক্টটা কি হয়, যেটা বেসিক্যালি হচ্ছে ওই h স্কোয়ার বাই 8ml স্কোয়ার হয়। তার মানে 0.125000 h স্কোয়ার বাই ml স্কোয়ারটা এক্সাক্ট ভ্যালু, দেখো তার তুলনায় বেশি হচ্ছে। আর এবারে ব্যাপার যেটা হচ্ছে, এই পার্টিকুলার কেসে এই পার্সেন্টেজ অফ এরার যেটা, এটা ভীষণ ভীষণ কমে গেছে। পার্সেন্টেজ অফ এরারটা হচ্ছে মাত্র 0.00137% এরার।
মানে দেখো আমরা এর আগে যখন নর্মালি র্যালিজ ভেরিয়েশন প্রিন্সিপালে চেকিং করেছিলাম, যেখানে শুধুমাত্র এক্স ইন্টু এল মাইনাস এ এই থেকে ট্রায়াল ফাংশন দিয়ে করেছিলাম, সেখানে প্রায় 1.3% মতো একটা এরার পেয়েছিলাম। কিন্তু যখন তুমি দুটো ফাংশন ইনকর্পোরেট করে ফেলছো, হ্যাঁ, তখন তোমার বেটার রেজাল্ট পাচ্ছ। দেখো, তোমার শুধু এই ফাংশনটাকে নাও অথবা শুধু এই ফাংশনটাকে নাও, তখন এরার ক্যালকুলেট করা, দুজনের কম্বিনেশন নাও, দুজনের কম্বিনেশন দিলে তুমি দেখতে পাবে যে পার্সেন্টেজ এরারটা অনেক কমে যাচ্ছে। আর আরেকটা ফাংশন, আরেকটা এনআইকে তুমি পেতে ইটুটা যদি ক্যালকুলেট করো, সেটা বেরোয় হচ্ছে 1.2948 ইন্টু এইচ স্কোয়ার বাই এম এল স্কোয়ার। এটা ইটুটা, এইটা তোমার, এটাও তোমার গেটার দেন ইটু এক্সাক্ট হচ্ছে, যে ইটু এক্সাক্টটা হচ্ছে তোমার কত হয় না 0.500000, এইটা এইচ স্কোয়ার বাই এম এল স্কোয়ার। মানে যেটা আমি প্রথমে বলেছিলাম যে যে এই ট্রায়াল ফাংশনটাকে দিয়ে তুমি যে এনার্জিগুলোকে পাবে সেটা এক্সাক্ট এনার্জি থেকে সার্টেনলি বেশি হবে। এইটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেবে, সেখান থেকে দুটো এনার্জি পাবো, একটা ইওয়ান এবং ই টু। তাহলে ইওয়ানটা যেটা লোয়েস্ট এনার্জি, যেটা সেই লোয়েস্ট এনার্জির সঙ্গে এক্সাক্ট যে গাউস স্টেট এনার্জি তুমি কম্পেয়ার করবে, তবে তোমার জিনিসটা কিরকমভাবে কনসিস্টেন্ট হচ্ছে। তবে তুমি কি এটা বুঝতে পারলে যে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল যদি কাজে লাগাও, তাহলে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল কাজে লাগালে কিন্তু তুমি একটু বেটার রেজাল্ট পেতে পারছ। আর ঠিক আছে, একটু বেটার রেজাল্ট তুমি পাচ্ছ, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এর যে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন গুলো দেখবো আমি, মানে এটা তো আমি মানে যে ভেরিয়াস টাইপ অফ অ্যাপ্লিকেশন যেগুলো দেখি হয়, কাইন্ড অফ অ্যাপ্লিকেশন আমি আসবো। এইগুলি এবার আমাদের জাস্ট মেন, আমরা একটা জায়গায় চলে এসেছি, এবার আমাকে এই কাজগুলোকে করতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে হুকেল মলিকুলার অরবিটাল থিওরি, হ্যাঁ, এই যে হুকেল মলিকুলার অরবিটাল থিওরি, এটা এটা খুব ইম্পর্টেন্ট যে হুকেল মলিকুলার অরবিটাল থিওরি, যেখানে তোমাকে তোমাকে কনজুগেটেড পলিগন নিয়ে কথাবার্তা বলা হয় আর কি। এটা বেসিক্যালি কনজুগেটেড পলিগন, কনজুগেটেড পলিগনের জন্য তোমার হুকেল মলিকুলার অরবিটাল থিওরি আর কি, যেখানে এই যখন কনজুগেশনটা থাকবে, প্রত্যেকটা কার্বনের যে পি জেড অরবিটালগুলো, সেটা হচ্ছে তোমার সাইয়ের রোলটা প্লে করবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এই যে ফাইটা সমান সামেশন আবার আই সিআই সাই আই লিখলাম, এই সাই আইগুলো হবে হচ্ছে তোমার, মানে এক্ষেত্রে এটা হচ্ছে এই যে সাই আইগুলো, এটা বেসিক্যালি হচ্ছে টু পিজের অরবিটাল অফ কার্বন অ্যাটম। এবারে হুকেল থিওরিতে কিছু তোমার আছে, অ্যাজামশনস আছে। সেই অ্যাজামশন অনুযায়ী দেখবে তোমার এই যে H11 H22 H33 সেই ইন্টিগ্রেটগুলো ক্যালকুলেট করে ঝামেলা বলে ওগুলোকে আলফা ধরে নিচ্ছে, আর পাশাপাশি যে দুটো কার্বন থাকে তাদের মধ্যে যে ইন্টারাকশনসটা, হ্যাঁ, সেটাকে জাস্ট বিটা ধরে নিচ্ছে। আর যদি তোমার একটু ডিফার করে যায়, তাহলে সেগুলো হচ্ছে তোমার জিরো ধরে নেবে। জিরো ধরে নিয়ে তার মতো করে তোমাকে ক্যালকুলেশনটাকে করতে হবে। আচ্ছা, নেক্সট যখন তুমি এই লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস করবে, লিনিয়ার কম্বিনেশন অফ এলসিএও, এটা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল, হ্যাঁ, সেইখান থেকে তোমাকে জাস্ট কোভালেন্ট বন্ডিং নিয়ে কথাবার্তা বলতে হবে। কোভালেন্ট বন্ডিং এর মধ্যে আবার ভ্যালেন্স বন্ড থিওরি আছে, আবার মলিকুলার অরবিটাল থিওরি আছে। এইটাও কিন্তু তোমার লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল থেকেই মূলত আসবে। তাহলে এই দুটো টাইপের অ্যাপ্লিকেশন আমাদের করতে হবে। তাহলে এই যে অ্যাপ্লিকেশনসটা তোমার এতে কি বলে, লিনিয়ার কম্বিনেশনস অফ অ্যাটমিক অরবিটালস এলসিও, সেখান থেকে কোভালেন্ট বন্ডিং, ভ্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি, এই যে পার্টটা, মানে প্রথমে তোমাকে
এই এই H2 প্লাস তার জন্য লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটালস করতে বলেছে এবং সেটাকে পরে এক্সট্রাপোলেট করতে বলেছে H2 এর জন্য। তাহলে এই দুটো সিস্টেম আমাদের বিএসসি সিলেবাসে আছে, সেটা আমাদের করতে হবে। আর হুকেল থিওরিটা বিএসসিতে অর্গানিকের মধ্যে কোনো সলিউশন ছাড়া উপর উপর একটুখানি করে দেওয়া হয়, যেখানে অ্যারোমেটিসিটি নিয়ে কথাবার্তা বলা হয়, কিন্তু আমাদের এখন এমএসসি তে আমাদের এই হুকেল মলিকুলার অরবিটাল থিওরিটা কিন্তু তোমার থিওরিটিক্যালি মানে একদম মানে ডিটেলে অঙ্ক কষে টসে আর কি কিছুটা দেখানোর জায়গা। এই পুরো জায়গাটা আমরা এবারে মানে আস্তে আস্তে পড়ে নেবো আর কি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মূলত আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেললাম। তাহলে নেক্সট আমাকে যেটা করতে হবে মানে এই এই যে মেন যে কোয়ান্টাম কেমিস্ট্রিতে ঢোকার আগে একদিক থেকে তোমার সেকুলার ডিটারমিনেন্ট তুমি পেয়ে গেলে। নেক্সট ক্লাসে না, আমি আজকে এই পর্যন্ত বলছি, নেক্সট ক্লাসে আমাদের আর একটা জায়গায় আসতে হবে নেক্সট ক্লাসে, যে দেখো আমরা সেকুলার ডিটারমিনেন্ট যেমন দেখেছি, ঠিক আর একটা ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট আছে, সেটা হলো স্ল্যাটার ডিটারমিনেন্ট। তার মানে আপনি আলটিমেটলি যেমন সেকুলার ডিটারমিনেন্ট খুব ইম্পর্টেন্ট বন্ডিং বোঝার জন্য, তেমন আরেকটা হচ্ছে স্ল্যাটার ডিটারমিনেন্ট তোমার ইম্পর্টেন্ট। আর এই যে স্ল্যাটার ডিটারমিনেন্টটা আসছে, সেই স্ল্যাটার ডিটারমিনেন্টটা বেসিক্যালি তোমাকে মানে ঠিক করে বুঝতে গেলে এই সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল, সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল, এটা দিয়ে স্টার্ট করতে হবে। আচ্ছা, সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস থেকে তোমাকে একটা ইনডিস্টিংগুইজিবিলিটি প্রিন্সিপাল আসবে। আচ্ছা, ইনডিস্টিংগুইজিবিলিটি প্রিন্সিপাল থেকে পার্টিকুলার ফেরিমিয়ন যখন হবে, তোমার একটা অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল আসবে। অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল আসবে। সেই অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশনটাকে পেতে গেলে তোমার স্ল্যাটার ডিটারমিনেন্ট থেকে তৈরি করতে হবে। আর এই অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল থেকে তোমার বেসিক্যালি পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালটা আসে। তাহলে আমরা একটা ক্লাস দেবো হচ্ছে এই পার্টিকুলার জায়গাটাকে। এবার স্ল্যাটার আজকে যেমন সেকুলার ডিটারমিনেন্ট তৈরি করলাম, আর একটা হচ্ছে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস থেকে জাস্ট খুব স্কেচিলি কুইকলি আমি স্ল্যাটার ডিটারমিনেন্ট কেমন করে তৈরি করতে হয় সেটা চলে আসতে হবে। আসলে যেটা হবে, তুমি দেখবে বন্ডিং টন্ডিং নিয়ে আলোচনা করতে গিয়ে যে ওভারঅল ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হতে হবে। এই ওভারঅল ওয়েভ ফাংশনটা যে অ্যান্টিসিমেট্রিক হতে হবে, মানে ইলেকট্রন মেন ইলেকট্রন প্রবলেম মানে বেসিক্যালি একটা ফেরমিওনিক সিস্টেম। ফেরমিওনিক সিস্টেমের এক্ষেত্রে এটা ওয়ান অফ দ্য অ্যাজাম্পশন যে ওভারঅল ওয়েভ ফাংশন হ্যাজ টু বি অ্যান্টিসিমেট্রিক। সেখান থেকে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল হানা না। এবারে যখন তুমি আলটিমেটলি যখন কোভ্যালেন্ট বন্ডিং করবে, কোভ্যালেন্ট বন্ডিংটাই মূলত আর কি, কারণ হুকেল মলিকুলার অরবিটাল থিওরিতে এই মানে এখানে অ্যান্টিসিমেট্রিক পার্টটাকে ইনকর্পোরেট সেভাবে করা হয় না আর কি, কিন্তু কোভ্যালেন্ট বন্ডিং এ কিন্তু অ্যান্টিসিমেট্রিক পার্টটাকে তোমাকে জাস্ট ঢোকাতে হবে। এবারে সেক্ষেত্রে দেখবে যে হয়তো এরকম কোশ্চেন খুব পড়ে, বলে দিলে যে স্পেস পার্টটা এরকম দেখতে, তাহলে স্পিন পার্টটা কি হবে, সেটা অ্যাটমের ক্ষেত্রেও বলে, তোমার মলিকুলের ক্ষেত্রেও বলে যে স্পেস পার্টটা এরকম দেখতে, তাহলে স্পিন পার্টটা কেমন। বা ধরো বললো যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে সিগমা বন্ডিং এর স্পেস পার্টটা এরকম দেখতে, তাহলে তো স্পিনটা কোনটা হবে। এই রিলেটেড কিছু কোশ্চেন পরীক্ষা খুব আসে, সেই জন্য আমাকে এই পার্টিকুলার পার্টটা কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে এইটা বলবো, বলার পরে হচ্ছে আমি এই দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে যাব। প্রথমে এই অ্যাপ্লিকেশন লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটাল এলসিও, এই অ্যাপ্লিকেশনটা প্রথমে যাব, তারপরে পরে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকে যেটা পড়ানোর কথা ছিল। আমরা এখানে কি শেষ করছি, এন্ড অফ লেকচার 11। দেখো তাহলে যা বলেছি, কারো যদি কিছু অসুবিধা থাকে বলে না। স্যার স্লাইডগুলো আরেকবার দেখো। কোনটা? স্লাইডগুলো আরেকবার দেখো। স্লাইডগুলো হ্যাঁ স্যার। প্রথম থেকে কেন, ছবি তুলবি নাকি? হ্যাঁ স্যার, ছবি নয়। এইটা আরো দেখাবো? মানে কি আমি রোল করে করে যাব না? হ্যাঁ স্যার, একটা জায়গায় প্রবলেম আছে বলছি। এই জায়গাটা একটু বলুন তো, এই জায়গাটা
আচ্ছা, এই জায়গাটা কিছুই না, এই পেজটা তো, এই যে ইকুয়েশনটা তুমি পেলে, এইটা তো ডিটারমিনেন্টটা ভাঙবে কি করে? এইটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তো ভাঙলে কি হবে? ই স্কোয়ার দিয়ে একটা ইকুয়েশন আসবে, তার মানে এর কোয়াড্রেটিক ইকুয়েশন। এবারে ইয়ের যদি ইয়ের স্কোয়ার বা ইয়ের কোয়াড্রেটিক ইকুয়েশন যদি হয়, সেটাকে সলভ করলে ইয়ের দুটো ভ্যালু পাওয়া যায়, একটা ই1 আর একটা হচ্ছে ই2। ঠিক আছে, এবারে কি হচ্ছে, ধরো ইয়ের জায়গায় ই1টা তুমি এই দুটো ইকুয়েশনে বসিয়ে দাও, 7 নম্বর 8 নম্বর ইকুয়েশন, ইয়ের জায়গায় ই1 বসিয়ে দাও, বসালে কি হবে? তাহলে সি1 এবং সি2 দুটো ভ্যালু পেয়ে গেলে, একটাকে নাম দিচ্ছি সি11, একটা হচ্ছে সি12। আর একবার হচ্ছে এইখান থেকে যে সেকেন্ড ইয়ের ভ্যালুটা পেয়েছিল ই2টা এই 7 নম্বর 8 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে দুটো কোএফিসিয়েন্ট পাবে, একটা হচ্ছে সি21, একটা হচ্ছে সি22। সেটা এখানে বলা হয়েছে যে তুমি দুটো এনার্জি পেলে ই1 এবং ই2, পুট ইকুয়াল টু ই1 ইন দ্য ইকুয়েশন 7 and 8 টু গেট টু কোএফিসিয়েন্ট সি11 and সি12, আর ইকুয়াল টু ই2 বসিয়ে দাও, বসিয়ে 7 নম্বর 8 নম্বরের বিকে দুটো কোএফিসিয়েন্ট পাবে সি21 and সি22। এটা ঠিক আছে। তাহলে এখানে যেটা হবে যে তোমার ওই মানে মানে অ্যাকচুয়ালি এটা যদি হুকেল মলিকুলার অরবিটাল থিওরি বা কোভ্যালেন্ট বন্ডিং, এই যে φ1 φ2 পেলাম, সেগুলি হচ্ছে এমও, মানে এনার্জি যদি ই1 হয় তার করসপন্ডিং এমওটা হচ্ছে তোমার φ1, আর এনার্জি যখন ই2 হচ্ছে তার করসপন্ডিং এমওটা হচ্ছে তোমার φ2। এই যে যখন আমরা কোভ্যালেন্ট বন্ডিং করব বা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস করবো বা হুকেল থিওরি করবো, যে বিভিন্ন রকমের হুকেল পাই এমও গুলো বা এমনি মলিকুলার অরবিটাল থিওরিতে যে এমও গুলোকে পাচ্ছি, এই φ1 φ2 হচ্ছে সেই করসপন্ডিং এমও গুলো, আর ই1 ই2 হচ্ছে তার করসপন্ডিং এনার্জি গুলো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর কিছু?